চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। তো টোটাল আমরা এই 24টা জায়গা ঘুরছি। তো এখানে টোটোতে বলছে 1250। কবিগুরু রবি ঠাকুরের গাছের গোড়ায় বসে একটা হাট কবিতা স্টার্ট করে যান, যে কবিতা আমাদের ক্লাস 2 সহজ পাঠ বই দেওয়া আছে। চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন স্টেশনটা পিছন দিকে না? না, এটা পান্তি। শান্তিনিকেতন না, একটা স্টেশন আছে না, বোলপুর স্টেশন, এটা পান্তি। মানে এটার আগে আছে ওটা মনে হচ্ছে, পিছন দিকে। হ্যাঁ, আচ্ছা। তো টোটাল আমরা এই 24টা জায়গা ঘুরছি। তো এখানে টোটোতে বলছে 1250। আমরা এসবে টোটোতে ইয়ে থেকে নামলাম, গাড়ি থেকে নামলাম, নেবে এবার আমরা ঘুরতে যাব। দেখো আউটসাইডটা। চলো এই টোটো চলে এসছে, একটা টিম উঠছে, উঠে পড়ুক। আর একটা টোটো আসছে, আমাদের টোটো চলে এসছে। অটো আমি সামনে বসে পড়ছি। 1866 সালে এখানে পুকুর কাটানো, যে পুকুরটির নাম রাখা আপনার তাল পুকুর। সেই তাল পুকুরের মাটিগুলি নিয়ে এখানে 3টি চূড়া তৈরি করা হয়, যার মধ্যে বসে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার সময় বসে এখানে দুবেলা ঈশ্বরের উপাসনা করতেন। পরবর্তীকালে কবিগুরু রবি ঠাকুর যখন 11 বছর 7 মাস বয়সে প্রথম শান্তিনিকেতন বেড়াতে আসেন পিতার সঙ্গে, ঠিক এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা সোনাঝুরি বলে হাট হয়। সেই সোনাঝুরির তীর থেকে 3টি নুড়িপাত্রটি বটবৃক্ষ চারনিশে কবিগুরু রবি ঠাকুর নিজের হাতে বসানোর পর কবিগুরু রবি ঠাকুরের গাছের গোড়ায় বসে একটা হাট কবিতা স্টার্ট করে যান, যে কবিতা আমাদের ক্লাস 2 সহজ পাঠ বই দেওয়া আছে। কবিতাটি হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বক্সি বদন সঙ্গে যায় ভাগ্নে মদন। এখানে বসে 4 লাইন লেখা হয়, বাকি 4 লাইনটি কমপ্লিট করে আপনার বাংলাদেশের পদ্মা নদীর তীরে শিলাদহে লেখা, যেটি হচ্ছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। আমাদের ক্লাস 2 সহজ পাঠ বই যে প্রথম পাতাতেই দেখবেন একটা কালো রঙের বটবৃক্ষ গাছ পেন্টিং করা আছে। এই হচ্ছে সেই বটবৃক্ষ গাছ। এটিকে পেন্টিং করেন আমাদের ভারতের বিখ্যাত পেন্টার চিত্রশিল্পী নন্দলাল বসু। সহজ পাঠ বইয়ের প্রথম পাতায় বটবৃক্ষ ছবিটা দেওয়া আছে। আপনাদের ছবি নেওয়া থাকলে নিয়ে নেবেন, আমরা সামনে দিয়ে দেবো। এই গাছের বয়স কত হবে? 160। দেহুলি বাড়ি, যেরকম দেখবেন কবিগুরু রবি ঠাকুরের কিছু গল্পের বই লেখা আছে, যেগুলো হয়তো আপনারা পড়েছেন, যেরকম হচ্ছে আপনার দেউলি, গোড়া, উপন্যাস, চোখের বালি, এই মাটির বাড়ি থেকে বসে লেখা, যার জন্য কবিগুরু রবি ঠাকুর এই পুরো জায়গাটির নামকরণ করে গেছে মৃণালিনী আনন্দ পাঠশালা। মৃণালিনী হচ্ছেন রবি ঠাকুরের স্ত্রীর নাম। আনন্দ পাঠশালা নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পড়াশুনোর ফার্স্ট স্টেপ হচ্ছে জায়গা ক্লাস নার্সারি থেকে 1। দেখুন যে প্রত্যেকটা গাছের নিচে নিচে লক্ষ্য করে দেখুন ছোটো ছোটো সিমেন্টের বেদি করা, বুঝতে পারছেন? ছোটো ছোটো সিমেন্টের বেদির ওপর মাস্টার মশাই টিচাররা বসে, বাড়ি থেকে হোস্টেল থেকে বাচ্চারা আসন নিয়ে আসে, আসনের মধ্যে বসে এইভাবে ক্লাস 2 থেকে 10 অবধি ওপেন মুক্ত আকাশের নিচে ক্লাস করা হয়। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এইভাবে 12 মাস মুক্ত আকাশের নিচে ক্লাস করা হয়। এটা আনন্দ পাঠশালা, মানে খুব ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে 1 পড়াশোনা করে, যার জন্য সকাল 6টা থেকে 10টা 40 অবধি বাচ্চার ক্লাস হয়। যেটার পরের স্টেপ যেটাকে পাঠভবন বলা হয়, সেটা এখনও ক্লাস হচ্ছে, যেটা 1টার সময় ছুটি হবে, এখনও হয়। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি মুক্ত আকাশের নিচে এখন যেভাবে ক্লাস করে, মানে 22 রকম ভাষা টোটাল এখানে পড়াশোনা শেখানো হয়। বিভিন্ন রকমের দেশ বিদেশ থেকে সমস্ত স্টুডেন্টরা এখানে এসে থেকে পড়াশোনা করতে হবে। বাদিকে একটা বিল্ডিং দেখা যাবে, হলো আমার বড় বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ভাইস চ্যান্সেলর অফিস। বাইরে থেকে কোনো বাচ্চাদের ভর্তি করতে হলে, বিশ্বভারতীর যে কোনো দরকারি কাজ নিয়ে যোগাযোগ করতে হলে এখান থেকে যোগাযোগ করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আমাদের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার পড়াশোনা করে গেছিলেন ইন্দিরা গান্ধী 11 মাস। 1 মাসের জন্য এখানে ইন্দিরা গান্ধী 1 বছর পড়াশোনা কমপ্লিট করতে পারে না। তো কবিগুরু রবি ঠাকুর দেখবেন ইন্দিরা গান্ধীকে একটি ভালো নাম দিয়েছিলেন আপনার, যে নামটি হচ্ছে প্রিয়দর্শিনী। ওটা কবিগুরু রবি ঠাকুরের দেওয়া নাম, প্রিয়দর্শিনী নামটা। আচ্ছা, ডান দিকের এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আশ্রমের ফার্স্ট গেট, 1 নম্বর গেট বলা হয় এটাকে, মানে যেটা আমাদের ক্যাম্পাস না আশ্রম,
হ্যাঁ, campus। আশ্রমের ভেতরে ঢুকবো পরে, আচ্ছা। তবে সামনে কিছু ডিপার্টমেন্ট আছে, পোস্ট মেলার মাঠ আছে, ওগুলো দেখিয়ে নিয়ে এসে ফেরার আচ্ছা। পথে এদিকে ঢুকবো। লাইব্রেরিটাও কি ওইদিকেই? হ্যাঁ, লাইব্রেরি বলতে ইয়ে মিউজিয়ামটা? হ্যাঁ ওদিকে, আচ্ছা, ওই ছাতিমতলার কাছে। আচ্ছা। ওর দেরি আছে, ওই দুটো সময় খুলবে, তখন এগুলো আস্তে আস্তে এইগুলো হ্যাঁ এগুলো করে বাঁদিকের এটা হচ্ছে বিশ্বভারতী যে মার্কেট বলা হয় না, শান্তিনিকেতনের মার্কেট, হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে বিশ্বভারতী মার্কেট, এগুলো 12 মাসের দোকান, ওটাই মার্কেট। টোটালি হচ্ছে আপনার পদ্মা ভবন, মানে ডিপার্টমেন্ট জিওগ্রাফি। আচ্ছা এটা হচ্ছে পুরোটা জিওগ্রাফি ক্লাস নেওয়া হয়, ভূগোল হিস্ট্রি যে ক্লাসটা, সমস্ত এই সাইডটা নেওয়া হয়। ওই যে লেখা আছে পদ্মা ভবন, ডিপার্টমেন্ট জিওগ্রাফি। ও এখানের জন্য মানে সব আলাদা আলাদা ইয়ে করা আছে, বিল্ডিং করা আছে। বললাম না যে 22 রকম ভাষা ক্লাস নয় এখানে, হ্যাঁ। 22টা ডিপার্টমেন্ট, 22টা অফিস আলাদা আলাদা ভাগ আলাদা করা আছে, আলাদা। মানে একটা ক্যাম্পাস। মানে আমাদের ওখানে যেরকম একটা ক্যাম্পাসের মধ্যে সব ক্লাস হয়। ওরকম নেই এখানে, সব ভাগ করা আছে। বুঝতে পেরেছি। আর বাঁ দিকে যে বড় গ্রাউন্ড দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই গ্রাউন্ড হচ্ছে আরেক বিখ্যাত গ্রাউন্ড। আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এখানে শান্তিনিকেতনে হুম। ইংরাজি 23শে ডিসেম্বর 7ই পৌষ শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা, যেটা কিছুদিন আগে হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে সেই পৌষ মেলা গ্রাউন্ড। এই পুরো মাঠটাকে জুড়ে পৌষ মেলাটা বসানো হয়, বিভিন্ন রকমের দোকান স্টল সব এখানে বসানো হয়। পুরো মাঠটা পুরো মাঠটাকে জুড়ে শান্তিনিকেতনে কিছুদিন আগে যে পাঁচিল ভাঙানি বাম্পার জাহালে চলতে দিচ্ছেন, তখন পাঁচিল ছিল না, এই পাঁচিলটা নম্বর করে এখন নতুন দেওয়া হলো। আচ্ছা। মানে কিছু পাঁচিল কাছে কিছু ছিল না, এইটা দেওয়ার জন্য তখন ঝামেলাটা চলছিল। ক্লাসটা এই সাইডটাই নেওয়া হয়, ও জাপানিজ বিভাগ। হ্যাঁ, মানে আমাদের এখানকার ছেলেমেয়েরাই যারা পড়ে জাপানিজ ভাষায় বা ওখান থেকে যারা আসে, বাইরে থেকেও বাইরে থেকেও যারা আসে, জাপান, জার্মান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দিল্লি, মুম্বাই, কলকাতা, কেরালা, বাংলাদেশ, বিভিন্ন রকম স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আছে। যে ক্লাস হয় না, রিপোর্টার, সাংবাদিক, যে ক্লাসগুলা, জার্নালিজম, সমস্ত জার্নালিজমের ক্লাসটা এই সাইডটা নেওয়া হয়। আচ্ছা রিপোর্টার, সাংবাদিকদের যে ক্লাসগুলা এই সাইডটা নেওয়া হয়। আচ্ছা, দক্ষিণ হাওয়া। পুরোটাই ফুল বাগান। এখন খারাপ টাইমে ছবি তুললে কোনো অসুবিধা নেই। এখন সরে একটু সরে। কি হয়েছে? না ভালো বুঝতে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? খিদে পেয়েছে? হ্যাঁ এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, মানে টোটালি এখান থেকে আপনার স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, মানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট করা হয়, মানে কে কোন হোস্টেলে থাকবে, কোথায় পড়াশোনা করবে, সমস্ত এখান থেকে স্টুডেন্ট ভাগ করা হয়। আচ্ছা অ্যাক্টিভিটি সেন্টার। ডান দিকে লক্ষ্য করে দেখবেন স্যার, এই যে টালিছড়ি সুজাতে বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটির নাম হচ্ছে আপনার দ্বিজবী রামবাড়ি। ওই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন রবি ঠাকুরের বড়দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা উনি যখন এই বাড়িটায় বসবাস করতেন তখন পুরোটা মাটির বাড়ি, উপর দিয়ে আপনার খড়ের ছোঁয়ানি ছিল। যখন থেকে 1951 সালে দিল্লি সরকারের আন্ডারে ইউনিভার্সিটি হয়ে যায়, তখন থেকে ওই সমস্ত মাটির বাড়িগুলি ভেঙে দিয়ে পরবর্তীকালে 1951 সাল থেকে সমস্ত আপনার পাকার বাড়ি করে দেওয়া হয়েছিল। উপরে খালি টালির ছড়িটা রেখে দেওয়া হয়েছে 1951 সাল থেকে। নষ্ট হয়ে যাচ্ছে। বাঁদিকের এই সাইডটা টোটালি হচ্ছে আপনার নিচু বাংলো ছাত্রাবাস, ওই যে লেখা আছে, পুরোটাই ছেলেদের থাকার বয়স হোস্টেল। নিচু বাংলো এই জন্য বলা হয়, আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির সব থেকে নিচু জায়গা হচ্ছে এই জায়গা। এই সমস্ত জায়গা আগেকার টাইমে বর্ষাকালে টোটালি একটা জল জমে, ঠিক আছে, নিচু বাংলো। সমস্ত বাড়িগুলো দেখা যাচ্ছে টোটালি হচ্ছে বিশ্বভারতী সার্ভিস স্টাফ কোয়ার্টার, যিনারা বিশ্বভারতীর মধ্যে সার্ভিস করে ওনাদের স্টাফের থাকার কোয়ার্টার। টিচার থেকে শুরু করে সবাই দেখা যাচ্ছে না। আচ্ছা সামনের বিল্ডিংটা টোটালি হচ্ছে আপনার উত্তর শিক্ষা সদন, মানে যেরকম দিকটা ক্লাস 2 থেকে 10 অবধি দেখালে মাটির নিচে ক্লাস হয়, আচ্ছা তারপরে যে সমস্ত 11-12 যে ক্লাস হয় তখন এই বড় বিল্ডিং এর মধ্যে নেওয়া হয়, আচ্ছা। ডিপার্টমেন্টের মধ্যে। মানে আমাদের এখানে ক্লাস 2 থেকে ছোট বাচ্চাদের অ্যাডমিশন আছে, যদি মনে করেন যে আপনাদের বাচ্চাদের ভর্তি করা হবে এখানে, আচ্ছা তাদের দেখাশুনো করা, খাওয়া দাওয়া, হোস্টেল সব ব্যবস্থা আছে। আচ্ছা ওই ক্লাস 2 থেকে আপনাদের বাচ্চা হলো ক্লাস 2 থেকে 10 অবধি, বাচ্চাকে আপনার মাটির নিচেই পড়াশোনা করতে হয় 10 অবধি।
11-12 পর থেকে তখন আপনার ডিপার্টমেন্ট পাবে। ডিপার্টমেন্ট হ্যাঁ। এই পুরো জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের বলতে পুরো জায়গা তো রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, পুরো এরিয়াটা হ্যাঁ দিদিকে বলছি, বুঝলেন দিদি? অ্যাকচুয়ালি অরিজিনালি জায়গা হচ্ছে আপনার টোটালি জায়গা হচ্ছে রবি ঠাকুর যিনি পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, দলিল করা জায়গা হচ্ছে মাত্র ওনার 20 বিঘা দলিল করা জায়গা, আচ্ছা যেটা 1862 সালে কিনেছিলেন এখানকার রায়পুর জমিদারের কাছ থেকে। সেই জায়গায় আমি গিয়ে বলে দেবো। আচ্ছা এখন বর্তমানে জায়গার পরিমাণের দাঁড়িয়েছে টোটালি 1200 একর, মানে সমস্ত বিল্লা গোয়েঙ্কা শ্রী সদরে বড় বড় ডোনেশন করে করে জায়গার পরিমাণটা এরকম দাঁড়িয়েছে। আর বাঁদিকে যে বাড়িগুলো দেখাচ্ছে এই পুরো জায়গাটির নাম হচ্ছে আপনার গুরুপল্লী, মানে সমস্ত আপনার মাস্টার মশাই প্রফেসর টিচারদের থাকার জায়গা, যেটা ওই দিকটা দেখালাম। এই সাইডটা হচ্ছে আপনার যারা গুরুজনরা, মানে যারা বিশ্বভারতীর মধ্যে রসন শেখাচ্ছেন গুরুরা থাকার জায়গা, যার জন্য পুরো জায়গার নাম হচ্ছে গুরুপল্লী। মানে এখানে সব ওই কলেজেরই হ্যাঁ মাস্টারমশাই প্রফেসর ওরাই থাকে, মানে এমনি সাধারণ পাবলিক থাকেন না, তার জন্য জায়গাটার নাম হচ্ছে গুরুপল্লী। গুরুপল্লী। বিল্ডিং দেখাচ্ছে হুম এই বিল্ডিং হচ্ছে আরেক বিখ্যাত বিল্ডিং, যেটা হচ্ছে আপনার যেখানে আমাদের টোটোতে চাপেন না 4 চাকা পার্কিং করে, হ্যাঁ ঠিক তারই পিছন দিকে বিশ্বভারতীর নিজস্ব হসপিটাল আছে। আচ্ছা অনলি ফর বিশ্বভারতী স্টুডেন্ট স্টাফদের দেখাশোনা করা স্পেশালিস্ট ডাক্তার, হ্যাঁ। সেই ডক্টরের বাড়ি হচ্ছে এটা SS দেবনাথ চিফ মেডিকেল অফিসার বিশ্বভারতীর ডাক্তার, অনলি ফর বিশ্বভারতী স্টুডেন্ট স্টাফদের দেখাশোনা করা স্পেশাল ডাক্তার। আচ্ছা সমস্ত এই দেওয়ালে হাতের কাজ, গ্লাস কলেজ স্টুডেন্টের হাতের কাজ, তো হাতে করা বিশ্বভারতীর মধ্যে আপনি পড়াশোনা দিন পরেই হবে। হ্যাঁ এই হচ্ছে সেই বসন্ত উৎসবের গ্রাউন্ড। আচ্ছা এই পুরো মাঠটাকে দিবে শান্তিনিকেতন রংকারাটা, এত বড় মাঠ দেখছেন, তখন এত বড় মাঠে মানুষকে জায়গা দিতে পারেন, অনেক ভিড় হয় তখন। অনেক জায়গা থেকে লোক আছে। হ্যাঁ আমার কলকাতা থেকে কম লোক আছে। প্রচুর ওটা প্রচুর। কি মৌচাক? না না, এটা এমনি গাছেরই। এই পুরো মাঠটা হচ্ছে বসন্ত উৎসবের মাঠ। এটা কি সরকারের? না এই বিশ্বভারতী বিশ্বভারতী। আর বাঁদিকে দেখুন লেখা আছে বোর্ডের মধ্যে রবি বিতান, মানে বর্তমানে এখানে আপনার রবীন্দ্রসঙ্গীতের রিসার্চ করানো হয়, মানে রবীন্দ্রসঙ্গীতের যে গবেষণাটা আচ্ছা এখানে করানো হয়, রবি বিতান। তাড়াতাড়ি তুলে নিয়ে কোনো বিয়ে দেওয়া এটা তুলো এটা তুলো। বাইরে তাড়াতাড়ি নিয়ে যাও, হ্যাঁ তাতে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে PM এজেন্টটা এটা হাতটা ভাই এদিকে তো ওইখানটা কোন দা সিএম সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া ট্রান্সফার করে দেবে, তাতে এখানে ফালতু ওয়েট করা হচ্ছে। ভালো লেগেছে তুই পিএমে যাবো দাদা, বোলপুর হাসপাতালে যাবো বলে আমি নিয়ে যাচ্ছি। কোথায় ভালো হবে? হ্যাঁ পিএমএ যাও ফার্স্টে আরে পিএমএ কে তোমাকে অন্তত ট্রিটমেন্টটা ওটা ব্যথার ইনজেকশনটা দেবে, তারপর সঙ্গে সঙ্গে আপনার সিএন ট্রান্সফার করবে বোলপুর মহকুমা। আমার ওই ফোনটাও ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ফোনটা আমি সারাতে তোর নাম্বার মুখস্থ আছে? তোর বন্ধু বান্ধব? নাম্বার মুখস্থ নেই। ভেঙে গেছে তো পুরো। হ্যাঁ পুরো ভেঙে তুমি এখানকারই? আমি এখানে বিশ্বভারতীতে পড়ি, এখানে ভুবননগরতে থাকি ভাড়াতে। ও আচ্ছা, এখানে কার কাছে কোন বাইরে ভাড়া দেবে? পুরো হসপিটালে ওকে ভর্তি করে দাও না। একদম একজন যান না। चलो तुम चलो हम व्यवस्था कर देंगे। हम जानते हैं कागज हुआ कैसे अभी अरे हमको नहीं पता, हम आप किनारे से जा रहे थे ना, हमको नहीं पता, वो पीछे जाकर अचानक না না, ওই দাদাটা হঠাৎ স্পিডে যাচ্ছিল, উনি দাঁড়িয়ে গেছিল। अब जैसे हम আমি मुड़ा বেশি ছিলাম, আমি দাদাটা সামনে तो हम किनारे ही आए, तो वो भी अचानक मुड़ा के मेरे पीछे दे धार पड़ा। ও স্পিডে ছিল তার মানে। আচ্ছা তাহলে কি করবে? স্কিপ করে তো পড়লো। ও ব্রেক মেরেছে। ও ব্রেক মেরেছে। মানে হয়তো সামনে ওকে বুঝতে পারিনি ও ছিল হয়, করে মাথার সামনে দেখে তখন কিছু করার নেই। ব্রেক মেরেছে। আর আমরাও তো পুরোপুরি দেখিনি, আমরা ওখান থেকে টার্ন হয়েছি তখন দেখলাম সবাই পড়লো। ও কিন্তু খাটিয়ে কিন্তু তারপরে নিচে পড়েছে। ও বাঁচাতে গিয়ে ওকে তারপরে পড়েছে। মানে সোজা মারলো, ওর কিছু হলো না। হ্যাঁ হ্যাঁ খেয়ালই ছিল না একদম। চলো ঠিক আছে বেশ। খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো এক্ষুনি, ঠিক আছে। একটা বাইকের সাথে ওনাকে তুলে দেওয়া হলো একটা টোটোতে, এবং ওখানে একটা কোথাও একটা তোমার কি বলে একটা মেডিকেল সাপোর্টের জন্য একটা হসপিটাল মতো আছে, তো ওখানে নিয়ে গিয়ে পিএমও, ঠিক আছে, বলছে পিএমও সামথিং কিছু একটা বলছিল, তো ওখানে নিয়ে গিয়ে ওনাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হলো। অমর্ত্য সেনের বাড়ি। বাদিকে এই সেক্টর টোটালি হচ্ছে আপনার কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, মানে এগ্রিকালচার ইকোনমিক্স রিসার্চ সেন্টার, এগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টার।
বাদিকে মূর্তি দেখাচ্ছে দেখছেন স্কাল্পচারটা, এই মূর্তিটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আগেকার দিনে অত কাঁচা স্টিল পেট্রোল চলাচল ছিল না, রাস্তার মধ্যে কোনো কাজ হলে কোনো মানুষজনদের বাড়িতে জল দিত। আগেকার দিনে মানুষজনের আপনার চামড়ার ব্যাগ ব্যবহার করতো, আচ্ছা যেটিকে বলা হতো আপনার ভিস্তি বলে আর কি। দেখুন কাঁধের মধ্যে ব্যাগটা ঝোলানো আছে, গাছের মধ্যে জল দিয়েছে। রামকিং কর্ডেজি তৈরি করে বিখ্যাত রামকিং কর্ডেজি। হচ্ছে কলা ভবন আর্ট কলেজ। ডান দিকে দেখুন একটা মূর্তি দেখা যাচ্ছে, দেখুন এটাও ঠিক একভাবে তৈরি করেছে রামকিং কর্ডেজ। মূর্তিটার নাম হচ্ছে আপনার কলের বাসি। মানে আগেকার দিনে তো ঘড়ি চলাচল ছিল না, সকাল 8টা বেজে গেলে বড় বড় রাইস মিলে মালিক একটি সিটির শব্দ দিত, সেই শব্দের মধ্যে আমরা কাজে জয়েন দিতে হবে, দেরি হয়ে গেলে কাজে না হয় না। তাই ভাব দেখুন দুই আদিবাসী মহিলা কাজের উদ্দেশ্যে দৌড়াচ্ছে, ডান দিকে মহিলার মাথার উপরে দেখুন গোল মতো করে একটা খাবারের বাটি। সকালে কাজে যায়, সন্ধ্যাবেলায় ফিরে দুপুরের খাবার মিলে সেরে না, সারাদিন তার ছোট্ট সন্তান মাকে দেখতে পারে না। যখন মারা কাজের উদ্দেশ্যে দৌড়ে যাচ্ছে দেখুন পিছন দিকে একটা ছোট্ট সন্তান, দেখুন এই যে ছোট্ট সন্তান মায়ের শাড়ি আঁচল চুলের মুঠিকে টান দিয়ে বলছেন মা আমিও তোমার সঙ্গে যাব। ঠিক এই মুহূর্তে খাতায় স্কেচ করে নিয়ে রামকিং কর্ডেজ যেটা তৈরি করে আপনার 1955 থেকে 56 সালে তৈরি করা হয়। এটাও ওই একভাবেই তৈরি করা, রডটাকে ফ্রেম থেকে দাঁড় করিয়ে নেওয়ার পর ওই গুটি মোড়ামকে সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে মিক্স করে নেয়, মিক্স করে নেওয়ার পর দূরে থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়। দূরে থেকে ছুঁড়ে তৈরি করার জন্য উনি ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট রামকিং কর্ডেজ। আর একটু আমার বাঁদিকে দেখুন রাস্তার উপরে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটির নাম হচ্ছে আপনার মালঞ্চ বাড়ি। মালঞ্চর যে গল্পের বই কবিগুরু রবি ঠাকুরের, এই বাড়িতে বসে লেখা। এটি হচ্ছে আপনার রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি, মীরা দেবী বসবাস করে যান, যিনি মারা যান 22 বছর বয়সে। ওনার স্মৃতিতে মালঞ্চর যে গল্পের বই কবিগুরু রবি ঠাকুরের, এই বাড়িতে বসে লেখা। আর ডান দিকে লক্ষ্য করে দেখুন আরেকটা মূর্তি দেখাচ্ছে স্কাল্পচার, এটাও ঠিক একভাবে তৈরি করেছে রামকিং কর্ডেজ। মূর্তিটার নাম হচ্ছে গ্রাম ছাড়া আদিবাসী ফ্যামিলি, মানে সহ পরিবার মিলে এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম চলে যাচ্ছে কাজের সন্ধানে। উপাসনা স্ত্রী আছে দেখুন, স্ত্রী মাথার উপরে ঝুড়ি পাটি মাদুর কোরল করে গুটিয়েছে, সামনে একটা বাঘ তৈরি করেছে দেখুন, সামনের বাঘে ছোট্ট সন্তান বসে আছে, পিছনের বাঘে বাড়ির জিনিসপত্র। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন পায়ের নিচে আছে একটা কুকুর, মানে পোষা কুকুর। সকলকে নিয়ে যখন এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম চলে যাচ্ছেন কাজের সন্ধানে, ঠিক এই মুহূর্তে খাতায় স্কেচ করে নিয়ে রামকিং কর্ডেজ এটি তৈরি করে প্রায় 1938-এ 1938 সালে। এটাও একভাবেই তৈরি করা, রড বালি ফ্রেম স্ট্রাকচার দাঁড় করানোর পর গুটি মোড়ামকে সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে মিক্স করে নেওয়ার পর ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়। এই প্রত্যেকটা মূর্তি স্কাল্পচার দেখবেন, যদি সহজ পাঠ বই করে থাকে সহজ পাঠ বইয়ে মূর্তিকার ছবিগুলো দেওয়া আছে, দেখবেন স্কাল্পচার ছবিগুলো। পুরাতন বাড়ি হচ্ছে এই বাড়ি, এই বাড়ির নামে পুরো অঞ্চলটির নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়ির মধ্যে বসে কবিগুরু রবি ঠাকুর আপনার 80% গীতাঞ্জলি বই ও গান লিখেছিলেন, যে গীতাঞ্জলি বই লিখে 1913 নভেম্বর জন্য নোবেল প্রাইজ পান। এই হচ্ছে সেই বাড়ি। গেটের উপরে লেখা আছে দেখুন একমে বা দ্বিতাং এক বিন্দু নাস্তি, মানে ঈশ্বর একটাই, কে বলছে ভগবান, কে বলছে আল্লাহ, কে বলছে গড, ভগবান কিন্তু একটাই। নিচেকার লাইন লেখা আছে আনন্দ রূপং মৃতং যদি ভাতি, আপনি আনন্দের মাধ্যমে যাকে রূপকে দর্শন করবেন তাকেই ভগবান মানা যায়, তার জন্য কোনো মন্দির মসজিদ গির্জা যেতে হয় না, নিজের মন থেকে চাইলে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বপ্রথম এই বাড়িটার নামই ছিল শান্তিনিকেতন। আচ্ছা, তারপরে জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন। আর ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এই যে পুরোটা হচ্ছে উপাসনা গৃহ, পুরোটাই কাঁচের মন্দির। এই যে কাঁচটা দেখছেন পুরোটাই বেলজিয়াম গ্লাস, আচ্ছা বেলজিয়াম দেশ থেকে কাঁচটা আনা হয়েছিল তখনকার সময়। উপরে টালিটা হচ্ছে ইটালিয়ান টালি, বেলজিয়াম গ্লাস ইটালিয়ান টালি দিয়ে 1891 সালে তৈরি করেছিলেন রবি ঠাকুরের বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এইটি প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে সকাল 7টা অবধি 1 ঘন্টার জন্য ওপেন করা হয়। সেদিনকার পর মেডিটেশন করা হয়, মানে ব্রাহ্ম সমাজের ব্রহ্ম দীক্ষাটা গ্রহণ করা হয় প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি 1 ঘন্টার জন্য। প্রত্যেক বুধবারের মধ্যে আপনি আমি সকলে যেতে পারি, তবে এই সাধারণ পোশাকে যেতে পারবো না। মেয়েরা ঢুকলে সাদা শাড়ি, ছেলেরা ঢুকলে ধুতি এবং পাঞ্জাবি, তাহলে এর মধ্যে ঢুকতে পারবেন সাদা। এটা কি জন্য হয়েছিল? এটা এমনি করা হয়েছিল ব্রাহ্ম সমাজের ব্রহ্ম দীক্ষা গ্রহণ করার জন্য, কারণ ওনারা তো ব্রাহ্ম সমাজের লোক ছিলেন। ওনারা তো কোনো জাতি প্রাণী মারেন না, সব সমাজকে নিয়ে একটা সমাজ, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। যার জন্য ওই বাড়িটি এমনভাবে তৈরি করেছে সকালে প্রবেশ করতে হয়। ডান দিকে একটা বাড়ি দেখা যাচ্ছে দেখুন, গোল মতো করে মাটির বাড়ি, উপর দিয়ে খড়ের ছনি। ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে তাল গাছটা দেখুন পুরো বাড়ির মাঝখানে, দেখুন বাড়ির মাঝখানে আছে, তার দুই পাশে দুটো রুম করা আছে। বাড়িকে তৈরি করেন আমাদের তেজেশ চন্দ্র সেন মশাই, যিনি গণিতের টিচার ছিলেন। মাস্টারমশাইকে ভিত্তি করে বাড়িকে কেন্দ্র করে কবিগুরু রবি ঠাকুরের কলকাতা জোড়াসাগর বাড়িতে বসে একটা কবিতা লেখা আছে, যেটি হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশে, যে কবিতা, এই হচ্ছে সেই বাড়ি। পুরো বাড়ির মাঝখানে তাল গাছটা প্রথমে।
এই লাঞ্চ করতে বসে পড়েছি। তো এখন সবে প্লেট দিয়েছে, প্লেটের মধ্যে বেগুনি, আলু ভাজা আর শসা। আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি। তো এখান থেকে অর্ডার দিয়েছি আমরা ভেজ থালিটা 140 টাকা। আর এখানে ফিশ আছে, আলাদা করে নিতে হবে। রুই 60 টাকা, কাতলা 80 টাকা, ঠিক আছে, এরকম করে সব। এখানে ভাত দিয়েছে, এটা আছে চাটনি, ধনেপাতার চাটনি, আলু ভাজা, আলু পোস্ত, বেগুনি, শসা, ডাল, আর ভাতের মধ্যে দিয়েছে ঘি। চলো এবার খাওয়া যাক। সবজি বাকি আছে, এখন সবজি বাকি আছে। কেমন? আমরা এই কাতলা মাছ নিয়েছি, দেখো কাতলা মাছ 4 পিস, এঁচোড়ও দিয়ে গেছে। আমারটা খেয়ে নিয়েছি, লাস্টের 1 পিস পড়ে আছে। তো ভালো খাবার দাবার, খুবই ভালো। এই আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়াটা ছিল খুবই দারুণ, একদম ঘরোয়া, যেরকম রান্নাবান্না হয় আমাদের বাড়িতে রান্নাবান্না করা হয়, তো সেই অনুযায়ী খাওয়ার দাওয়ার। তো খেতে খুবই ভালো লাগলো। আর হাইলি রেকমেন্ড করব, যারা এখানে আসবে, শান্তিনিকেতনে আসবে, এই রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারো, খুবই দারুণ। আমাদের পড়লো ভেজ থালি 140 টাকা আর 80 টাকা করে কাতলার পিস, মানে কাতলা কারি। তো টোটাল মানে 220 টাকা করে প্লেট পড়লো। 4 জনে খেয়েছি, 880 টাকা বিল হয়েছে। তো খাওয়া দাওয়া নো ডাউট ভালো, ঠিক আছে। কি কি দিয়েছে, তারপরে আবার এঁচোড় দিয়েছিল, আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সরি মিষ্টি ছিল না, চাটনি, পাঁপড়, পায়েস, এই 3টে ছিল। তো আমরা এখানে শান্তিনিকেতন মিউজিয়ামের মধ্যে এন্টার করবো। তো এখান থেকে টিকিট কাটতে হবে প্রথমে, 70 টাকা করে টিকিট পার হেড। টোটো থেকে নামলাম, এখান থেকে কাছাকাছি আমাদের গাড়ি রাখা আছে। তো এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো এবং দেখবো কি কি আছে। তো ক্যামেরা অ্যালাউ আছে কি জানি না, দেখি, চলো ভিতরে গিয়ে। $70 টাকা পার হেড, ছাত্র প্রতি 10 টাকা। প্রবেশ মূল্য 10 টাকা, ছাত্র প্রতি 10 টাকা, আর দর্শক 70 টাকা। তো ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, আমরা এই বাইরে যাচ্ছি, এখানেই শুধু ক্যামেরা অ্যালাউ আছে। তো এখানে ক্যামেরা করছি। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে আমাদের ভিতরে এন্ট্রি নিতে হবে। তো আমরা মিউজিয়াম থেকে সবাই বেরোলাম, বেরিয়ে মিউজিয়ামের পিছন দিকে এসেছি। এখানে দেখি কি আছে। এখানে একটা বিশাল বড় বট গাছ আছে। দাঁড়াও, বিশাল বড় বড় গাছ। গাছটা কি করেছে, গাছটা কি করেছে দেখো। হ্যাঁ, নামটা লিখে একদম ভর্তি করে দিয়ে গেছে। গাছের কষ্ট না হয় না তো, তাই জন্যই তো দিয়েছি। কথা বলতে পারলে, 2-4 গা দিতে পারলে তাহলে একটু দাঁড়া করে তবে মোদি বলছে যে যেতে হবে জামুল গাছ। তখন ফল হবে, দেখতে ভালো লাগবে। সত্যি যখন ফল হবে তখন দেখতে ভালো লাগবে। থাকবে না, এটা থাকবো। চলো দেখি থাক। কেন আমরা সেবারে সব মাটির বাড়ি, 4টা বাড়ি মেরামত হচ্ছে। মেরামত হয়ে গেলে আবার যাবে। আচ্ছা, এটা মাটির বাড়ি আছে। হ্যাঁ, ওই তো শ্যামলিটা মাটির বাড়ি। মাটির বাড়ি। সেই সোজা গাছের ডাল। ও হ্যাঁ, দুজনে হাঁ করে উপরের দিকে দিয়ে পটি হয়ে দেয়, মাথা করুক। চুপ করো, ওদের ডাক্তার।
সেই উপরে দেখো কত, দেখো ওই একটা, সেই একটা। কারণ খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। এবার এখান থেকে আমরা যাব সোনাঝুরি হাট। এখান থেকে আমাদের গাড়ি রাখা আছে সামনেই, মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। এবার এখান থেকে গাড়ি ধরবো। কলার হাট এসেই হয়তো কেনাকাটি শুরু করে দিয়েছে। বেশ ভালো লাগছে দেখো। ওটাই তো বলছি। ওটা ব্ল্যাক, এটা সাদা, এই ওটা সাদা, এটা ব্ল্যাক। দাম কি জিজ্ঞাসা করতো বাবা? কত? 250 টাকা দাম বলছে। 250 টাকা দাম বলছে। শাড়ি নেই। হ্যাঁ, এরকম হ্যান্ডেল ও অনেক আছে, চলো না। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, দেখো কাঁচের মধ্যে দেখতে পাবো। পুরো পিছন দিকে ঘুরে গেছে। তো আমরা সোনাঝুরি ঘুরে এবার যাচ্ছি আমাদের তারাপীঠে হোটেলে। বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, তো চাপ নেই, গাড়িতে আছি, অসুবিধা হওয়ার কথা নয়। তো যাওয়া যাক। ঘুম ঘুমও পাচ্ছে, যেতে যেতে তো ঘুমিয়েও পড়তে পারি। চলো তবে গাড়ি থেকে নামলাম, নেমে এবার পেমেন্টটা করে দিই। তো আমাদের এখানে নিয়েছিল 3200 টাকা, তো 1300 টাকার পেট্রোল ভরে দিয়েছি, বাকি টাকাটা পেন্ডিং আছে, সেটা আমাকে ক্যালকুলেট করে দিতে হবে। তো পেমেন্টটা করে দিয়ে চলো এবার আমরা যাব খাবার দাবার বানাতে দিতে। তবে আমরা নামলাম, নেমে একটু তন্দুরি খেতে ইচ্ছা করছে, তো যাচ্ছি। এবারে রেস্টুরেন্ট আছে ভালো, সেখানে যাই, গিয়ে তন্দুরি কিনি, দেখি কেমন খেতে। তো এখানে ঘুমে ঢলছে, ঠিক আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি চিকেন তন্দুরি হওয়ার জন্য। চিকেন তন্দুরিটা হয়ে গেলে নিয়ে যাচ্ছি, আশা করি হয়ে গেছে। চলো দেখি। তন্দুরি নেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি হোটেলের দিকে। হ্যাঁ, ও আচ্ছা, সামনে একটা প্রতীক বসে আছে, বিশাল বড়। এখান থেকে নিয়ে এবার যাচ্ছি যেখানে রান্না বান্না করাতে দেওয়া হয়েছে, সেখানে দেখি চিকেন কিনে দেবো। চিকেন আর রুটি, চিকেন কষা আর রুটি খাওয়াবে। আর এটা গেছি, এটা সন্ধেবেলা স্টার্টার, অ্যাজ আ স্টার্টার খাওয়াবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে তন্দুরি,
নিয়ে এসেছিলাম ওই যে তন্দুরিটা, সেটা হচ্ছে এটা কেটে কেটে দিয়েছে পিস করে। তো অতটা ভালো খেতে নয়, আমরা যেরকম খাই সেরকম অতটা ভালো নয়, প্লাস নুন কম। তো দেখবে ওই রেস্টুরেন্টটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, কারণ আমাদের অতটা ভালো লাগেনি। তো আমাদের এই চিকেন যেটা রান্না করে আনা হয়েছে, এই হচ্ছে চিকেন, তার সাথে একটা তন্দুরিও আছে যেটা একটু বেঁচে গেছে। এই চিকেন খাওয়া হচ্ছে, আর এই রুটি, চিকেন রুটি আর স্যালাড। তো খারাপ না, এখানে মোটামুটি চিকেন যদি তোমরা যদি বানাও, মানে র চিকেন কিনে দেবে, আর এখানে 100 টাকা করে নেয় পার কেজিতে। তো চিকেন বেশ ভালো খেতে, মানে রেস্টুরেন্টের থেকে কোয়ান্টিটিতে বেশি পাবে আর টেস্টটাও বেশ ভালো পাবে। আর রুটি এখানে মোটামুটি 5 টাকা পিস।